প্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর জন্য মার্টিন লুথার কলেজ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি তার 20তম লেকচারে আছি। তোমরা যারা মার্টিন লুথার কলেজে আছো নিশ্চয়ই উপস্থিত আছো সবাই তোমাদের ক্লাসে, আর বই এবং খাতা নিয়ে সবাই নিশ্চয়ই প্রিপেয়ার্ড আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায় থেকে জাবেদা ও খতিয়ান নিয়ে একটা অঙ্ক করব। গত লেকচারে তোমাদের জন্য আমি খতিয়ান নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। খতিয়ানের নমুনা ছক তোমরা দেখেছো, কয়টা ছক খতিয়ানের জন্য আমরা করতে পারি, টি ছক, চলমান জের ছক, এবং খতিয়ানের বিভিন্ন বিষয়, থিওরিটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ধারণা নিয়েছি। তো আশা করি আজকে আমরা খতিয়ান নিয়ে যে অঙ্কটা করব, জাবেদা থেকে যেহেতু খতিয়ান করতে হয়, যে অঙ্কটা করব তোমরা সবাই বুঝতে পারবে। আর গত ক্লাসে তোমাদের কিছু হোম টাস্ক দিয়েছিলাম SW, যেগুলো আমি বলেছিলাম তোমরা একটু পড়ে রেখো, থিওরি কিছু বিষয়, আর সাথে বলেছিলাম খতিয়ানের প্রথম উদাহরণটা তোমরা একটু দেখে রাখবে যে কিভাবে খতিয়ান হিসাবগুলো প্রস্তুত করতে হয়। আর নবম দশম শ্রেণীতে তোমরা যেহেতু করে এসছো জাবেদা খতিয়ান, তো খতিয়ান করাটা নিয়ে খুব একটা ঝামেলা হবে না আমি মনে করি। তো চলো আজকের ক্লাসের অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে প্রশ্নটা আগে পড়ি, আর প্রশ্নটা পড়ার আগে আমি বলি এই অঙ্কটা 2019 সালে ঢাকা বোর্ডে এসেছে। সুতরাং তোমাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যে বোর্ড স্ট্যান্ডার্ড একটা অঙ্ক দিচ্ছি, আর বিশেষ করে ঢাকা বোর্ডে এসেছে, তাহলে বুঝতে হবে এই ধরনের অঙ্কগুলো আমাদের পারতে হবে এবং প্র্যাকটিসে রাখতে হবে। এটা মোটামুটি সহজ, খুবই সহজ একটা অঙ্ক, আর এর চেয়েও কঠিন অঙ্ক বা এর চেয়েও স্ট্যান্ডার্ড অঙ্ক আমাদের শিখে রাখতে হবে, যেন যে কোনো ধরনের অঙ্ক আসলে আমরা করতে পারি বোর্ডে অঙ্ক আসলে। চলো আগে প্রশ্নটা পড়ি। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 3। আমরা জাবেদা সংক্রান্ত গত কয়েকটা ক্লাসে যে 2টা অঙ্ক করেছিলাম জাবেদা সংক্রান্ত, জাবেদা নিয়ে, জাবেদা ও হিসাব সমীকরণ নিয়ে 2টা অঙ্ক করেছি। মোট কথা আমি বলতে চাচ্ছি যে জাবেদাতে এখনো যেহেতু আছি, তো জাবেদা নিয়ে যে অঙ্কগুলো থাকবে, যে অঙ্কগুলোর মধ্যেই জাবেদা থাকবে, সেটা আমরা এই সিরিয়ালটা মেনটেন করব। তাহলে আজকে আমরা জাবেদা ও খতিয়ান নিয়ে অঙ্ক করছি। যেহেতু জাবেদা আছে তাহলে আমরা সিরিয়াল নাম্বার 3 দিতে পারি। তাহলে জাবেদা ও খতিয়ান সংক্রান্ত সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 3। প্রশ্নটা পড়ি। জনাব সাকিবের 2018 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 জানুয়ারি 1 নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করেন। 10 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। 14 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। 20 তারিখ নগদে পণ্য বিক্রয় 1 লাখ টাকা। 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1500 টাকা, 1,500 টাকা। আর 30 তারিখ কর্মচারীকে বেতন প্রদান 8,000 টাকা। এতগুলো ঘটনা 1 থেকে 30 তারিখ পর্যন্ত এখানে দেয়া আছে। এগুলোর মধ্যে থেকে আমাদের আগে বুঝতে হবে যে সবগুলোই লেনদেন কিনা, অর্থাৎ সবগুলো লেনদেনের জাবেদা করা যাবে কিনা, বা সবগুলো ঘটনা দিয়ে জাবেদা বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা যাবে কিনা। এবং জাবেদা যদি করতে পারি, সেখান থেকে জাবেদা যখন করে ফেলবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই হিসাবগুলোর খতিয়ান আমাদের করতে হবে। এখন দেখি আমাদের করণীয় কি। ক নাম্বার, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করে পরিমাণ নির্ণয় করো। তাহলে বুঝতে হবে যে এই যে এতগুলো ঘটনা দেয়া আছে, নিশ্চয়ই এগুলোর মধ্যে এমন কোনো ঘটনা আছে যেটা লেনদেন নয়। যেহেতু ক নাম্বার প্রশ্ন আমাদের ওই রকম করে বলা আছে, তাহলে 1 থেকে 30 তারিখের যে ঘটনাগুলো দেয়া আছে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কোন ঘটনা লেনদেন নয়। তোমরা আবার শুরু থেকে এই শেষ পর্যন্ত ঘটনাগুলো একটু পড়ে দেখো, তোমরাই খুঁজে পাবে যে কোন কোন ঘটনা লেনদেন নয়। আমি যদি এখানে দেখি 1 তারিখ এই ঘটনাটা যদি পড়ি তাহলে আমি বুঝবো এটা লেনদেন। 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করেন, শুধুমাত্র নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি যে কর্মচারীকে বেতন দেওয়া হলো। তার মানে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এটা একটা পেলাম, এটা লেনদেন নয়। এরপর পণ্য ক্রয় ধারে নগদে, পণ্য বিক্রয়, এগুলো তো অবশ্যই লেনদেন। তারপর 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1500 টাকা। ছেলের স্কুলের বেতন প্রদান, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থ দিয়েও পরিমাপ করা যাচ্ছে, কিন্তু একটা বিষয় মনে রাখবে, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। কারণ মালিক যে, সে তার স্কুলের বেতন দিয়েছে, এটা তার ব্যক্তিগত কাজ, ছেলের স্কুলের বেতন দিয়েছে, ব্যক্তিগত কাজ, এবং ঘটনাটি ঘটিয়েছেন উনি নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে, অর্থাৎ নিজের পকেটে টাকা দিয়ে উনি তার ছেলের স্কুলের বেতন প্রদান করেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে এটার এই ঘটনার সাথে প্রতিষ্ঠানের কোনো টাকা পয়সা কিন্তু যুক্ত না।
সুতরাং এটাও কিন্তু যেহেতু প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, সুতরাং এটা কিন্তু লেনদেন আমরা ধরবো না। আর এছাড়া আছে 30 তারিখ, কর্মচারীকে বেতন প্রদান 8,000 টাকা। এটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, এগুলো লেনদেন। সুতরাং আমরা দুইটা ঘটনা পেয়েছি যেগুলো লেনদেন নয়, 4 তারিখ 25 তারিখ। ক নাম্বার আমাদের সলিউশন হয়ে গেছে। এখন জাস্ট প্রেজেন্টেশন করব আমরা। খ নাম্বার 1, 10, 14, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। তাহলে আমাদের সবগুলো ঘটনার জন্য এখানে জাবেদা করতে বলা হয়নি, সবগুলো লেনদেনের জন্য আমরা করব হচ্ছে 1, 10, 14, 20 এই 4টা লেনদেনের জন্য আমরা জাবেদা করব। অবশ্যই আমরা জাবেদা করতে পারবো, কারণ আমরা জাবেদা ইতিমধ্যে করে ফেলেছি এবং জাবেদার নিয়মও আমরা জানি। সরি। গ নাম্বার আমাদের বলেছে ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো। একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু সরাসরি বলেনি যে উপরোক্ত লেনদেনগুলো থেকে জাবেদা করো এবং জাবেদাভুক্ত হিসাবগুলো নিয়ে খতিয়ান প্রস্তুত করো, এটা কিন্তু বলেনি। এখানে নির্দিষ্ট করে দুইটা হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। যখন কোনো হিসাব প্রস্তুত করতে বলবে কোনো একটা পক্ষের নাম দিয়ে, তখনই আমরা বুঝবো যে হিসাব করতে বলা মানেই কিন্তু আমাদের খতিয়ান করতে বলা। এখানে কিন্তু সরাসরি খতিয়ান করো এরকম বলা নেই, বলা থাকতেও পারতো যে এই হিসাবের খতিয়ান করো বা এই খতিয়ান প্রস্তুত করো, বলা থাকতে পারতো, কিন্তু আমাদের খতিয়ান করতে হবে। এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে হিসাব প্রস্তুত করা, এটাই মানে হচ্ছে খতিয়ান। ঠিক আছে, হিসাব প্রস্তুত করতে বলা মানে হচ্ছে এটাও খতিয়ান। সুতরাং আমাদের বুঝে নিতে হবে এখানে ক্রয় হিসাবের খতিয়ান করতে হবে এবং নগদান হিসাবের খতিয়ান করতে হবে। তাহলে এই দুইটা হিসাব, এই যে লেনদেনগুলো দিয়ে যখন জাবেদা করব, জাবেদার মধ্যে কিন্তু আমরা ক্রয় হিসাব নামক কোনো একটা পক্ষ পাবো, নগদান হিসাব নামক কোনো একটা পক্ষ পাবো, এই লেনদেনগুলোর মধ্য থেকে কিন্তু আসবে। তাহলে যেই জাবেদার যেই জায়গায় এই দুইটা হিসাব থাকবে, এই দুইটা হিসাব নিয়ে আমাদের দুইটা খতিয়ান করতে হবে। এখানে সবগুলো হিসাব নিয়ে খতিয়ান করতে বলেনি, যে যতগুলো জাবেদা হবে ততগুলো নিয়ে খতিয়ান করো, এটা বলেনি। তোমাদের জন্য ছোট আকারে এখানে করতে বলা হয়েছে। আর যেহেতু বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক আমি এখানে আর চেঞ্জ করিনি, আমি চাইলে তোমাদের জন্য চেঞ্জ করে পুরো সম্পূর্ণ লেনদেনগুলোর জন্য বা জাবেদাভুক্ত হিসাবগুলোর জন্য খতিয়ান করতে বলতে পারতাম। আর তোমরা নিশ্চয়ই উদাহরণে গতকালকে দেখেছো খতিয়ানের উদাহরণ, তো সেইভাবে তোমরা খতিয়ানও নিশ্চয়ই কিছুটা ধারণা নিয়েছো যে কিভাবে খতিয়ান করতে হবে। আর আমার বিশ্বাস যতগুলো খতিয়ানি করতে বলুক না কেন, যদি সবগুলোরও করতে বলে তোমরা অবশ্যই করতে পারবে। তো প্রাথমিকভাবে এই দুইটা হিসাবের জন্য আজকে আমরা খতিয়ান শিখি, পরবর্তীতে আমরা আরো খতিয়ানের অঙ্ক করব। চলো সলিউশন কতে চলে যাই আমরা। হ্যাঁ, সমাধান ক, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করে আমরা পরিমাণ নির্ণয় করব। ক দেখো, সমাধান ক, লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয়। আমরা লেনদেন নয় এমন ঘটনা পেয়েছি দুটো, 4 তারিখ এবং 25 তারিখ। তো এরকম একটা বক্স করব যেখানে আমাদের তারিখের জন্য একটা কলাম থাকবে, বিবরণ এবং টাকার জন্য কলাম থাকবে, একটা ছক করব। সেখানে তারিখের কলাম 2018 জানুয়ারি 4 তারিখ। পুরো মানে যে ঘটনাটা আছে লেনদেন নয় যেটা, সেই ঘটনাটা আমরা উঠাবো। মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ, তারপর টাকার পরিমাণটা আমরা লিখবো। আর 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, সেটাও টাকার পরিমাণটা লিখবো। তাহলে প্রথমটা আমাদের 10,000 আর দ্বিতীয়টা ছিল যেটা লেনদেন নয় এমন ঘটনা 1500 টাকা। তোমাদের যেহেতু এখানে বলা হয়েছে পরিমাণ নির্ণয় করো, তাহলে পরিমাণ নির্ণয় করতে বললে আমরা সমষ্টি কিন্তু নির্ণয় করে দিব অবশ্যই। তাহলে 10,000 আর 1,500 মিলে আমাদের কত হয়? 11,500। তাহলে আমাদের মোট পরিমাণ হলো 11,500 টাকা, যেটা যে লেনদেন নয় এমন ঘটনা আমাদের 11,500 টাকা পরিমাণ আসলো। তাহলে ক নাম্বার যে সলিউশনটা, আমরা প্রশ্ন পড়ার সময় যদি বুঝি প্রশ্নটা ভালো করে, তাহলে সলিউশনটা করতে আমাদের বেশি সময় লাগবে না। নিশ্চয়ই তোমরা বুঝেছো ক নাম্বারটা, আর সাথে সাথে খাতায় করে ফেলো। আর এখন আমরা খ নাম্বারে যাব, যে আমাদের 4টা তারিখ দেয়া আছে, সেই 4টা তারিখের জন্য একটা জাবেদা করতে হবে। তো ক নাম্বারটা তোমরা উঠাও। আর আমরা ক নাম্বার নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা বুঝেও ফেলেছো, আমি যদি মুছে ওদের করতে পারবে, প্রশ্ন দেখে দেখে উঠাও। আর জাবেদার জন্য একটা ছক করো। চলো আমরা সলিউশন খতে যাই। সমাধান খ, আমাদের জাবেদা করতে বলেছে, আমরা জাবেদার ছক সবাই আঁকতে পারি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তোমরা নিশ্চয়ই এঁকেছো। তো আমরা শিরোনামটা দেই, জনাব সাকিব সাধারণ জাবেদা, আমরা যেহেতু জাবেদা করছি। আর
ব্যক্তির নাম ছিল জনাব সাকিব, সাকিবের প্রতিষ্ঠান, আমরা সেই নামটা দিব। এখন আমাদের বলেছে খ নাম্বারে 1, 10, 14 এবং 20 এই 4টা তারিখের লেনদেনের জাবেদা দিতে। তাহলে 1 তারিখ আমাদের জন্য বলা ছিল যে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হয়। তাহলে জাবেদাটা কি হবে? আমরা তারিখের কলামে দিই 2018 জানুয়ারি 1। তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং এটা ব্যবসার জন্য সম্পত্তি। আসবাবপত্র হিসাব ডেবিট, এটাও একটা সম্পত্তি, তাহলে সম্পত্তি হিসাব ডেবিটই হবে। আমরা টাকাগুলো বসাই 1 লাখ টাকা, 50,000 টাকা। আর এই দুইটা বিষয় নিয়ে যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে দুইটা মিলে আমাদের জন্য এটা কি হবে? ব্যবসার জন্য মূলধন। তাহলে হবে মূলধন হিসাব ক্রেডিট। টোটাল যতটুকু ডেবিট ততটুকু ক্রেডিট হতে হবে। টোটাল হয় 1,50,000 টাকা। ব্যাখ্যাটা কি দিব? নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এরপরে আমাদের 10 তারিখের জন্য জাবেদা দিতে বলা হয়েছে। 10 তারিখের লেনদেনটা তোমরা একটু খেয়াল করো, কি ছিল প্রশ্নে? ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। ধারে যদি পণ্য ক্রয় করা হয়, প্রতিষ্ঠানের জন্য ক্রয় কোন জাতীয় হিসাব? ক্রয় হিসাবটা ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব, খরচ, তাই না? তাহলে ব্যয় যখন বৃদ্ধি পায়, ক্রয়ের কারণে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেল, তার খরচ বৃদ্ধি পেলে খরচ হিসাবটাকে ডেবিট করতে হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, তাহলে প্রতিষ্ঠানের জন্য একটা দায়ের সৃষ্টি হলো, পাওনাদারের সৃষ্টি হলো। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট আমরা বলতে পারি। আর পাওনাদারকে বর্তমানে বা আধুনিক সিস্টেমে প্রদেয় হিসাব ধরা হয় বা প্রদেয় হিসাব বলা হয়। আমরা প্রদেয় হিসাবকেও ক্রেডিট করতে পারি। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই লিখতে পারো, পাওনাদার হিসাব লিখতে পারো অথবা প্রদেয় হিসাবও লিখতে পারো। তাহলে দেখো 10 তারিখ ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। ব্যাখ্যাটা কি দিব? ধারে পণ্য ক্রয় করা হলো। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝেছো। আর এই ধরনের লেনদেনের জাবেদা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি। এরপরে 14 তারিখ আমাদের জন্য বলা ছিল যে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় নগদে করলে কি হয়? এটার মতোই হবে, জাস্ট ধারের জায়গায় তখন নগদান হিসাবটা চলে আসবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? 10 তারিখ তোমরা, আমি না বললেও তোমরা এই ধরনের জাবেদা তোমাদের একদম করতে করতে বুঝে তো গেছো, মুখস্থ হয়ে গেছে যে ধারে পণ্য ক্রয় করলে কি হয়, নগদে পণ্য ক্রয় করলে কি হয়, পণ্য বিক্রয়ের জাবেদা কেমন হয়, এগুলো তোমাদের মুখস্থ জাবেদা। সুতরাং এটা নিয়ে বোঝানোর কিছু নেই। ব্যাখ্যাটা দিয়ে দিবে, নগদে পণ্য ক্রয় করা হলো, আর টাকাটা দিয়ে দিবে 20,000 20,000। এরপরে যে 20 তারিখের লেনদেন সেটা বলা আছে নগদে পণ্য বিক্রয়। ক্রয়ের জাবেদা যেমন হবে, বিক্রয়ের জাবেদা উল্টা হবে। ঠিক? তাহলে বিক্রয় যেহেতু প্রতিষ্ঠানের জন্য আয়, তাহলে আয়ের কারণে আমার নগদ টাকা বাড়লো। নগদে পণ্য বিক্রয়, বিক্রয়ের কারণে আমার হাতে কি আসলো? নগদ টাকা আসলো। নগদ টাকা আসলে কি হয়? নগদান হিসাব ডেবিট হয়। আর বিক্রয় যেহেতু একটা আয়, আয় সবসময় ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা দেয়া আছে? দেখো প্রশ্নে দেয়া আছে 1 লাখ টাকা। তাহলে আমরা টাকার কলামে ডেবিট 1 লাখ টাকা, ক্রেডিট 1 লাখ টাকা দিয়ে দিলাম। 4 তারিখের লেনদেনের জাবেদা কিন্তু আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। আর তোমরা, আমি না করলেও তোমরা এটা করতে পারতে, কারণ সহজ সহজ লেনদেনের জাবেদাগুলোর করার কথাই এখানে বলা আছে এবং তোমাদের এগুলো জানা বিষয়। ব্যাখ্যাটা কি দিবে? নগদে পণ্য বিক্রয় করা হলো। যেহেতু যতটুকু করতে বলা হয়েছে ততটুকু আমরা করেছি, তাহলে ছকটা এবার ক্লোজ করে দেই। ছকটা আমরা বাঁ থেকে ডান দিকে একদম বন্ধ করে দেবো। জাবেদা করে কিন্তু আমরা ছক খোলা রাখবো না। মূলত কোনো অঙ্ক করে আমরা কোনো ছক কিন্তু খোলা রাখবো না। ছকটা, অঙ্ক শেষ হলে ছকটা ক্লোজ করে দেব। এটা নিয়ম, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। ভালো স্টুডেন্টরা সবকিছুই খেয়াল করে। তোমরা চেষ্টা করবে ভালোটা করার জন্য, যেটা শিখলে বা যেটা করলে আমাদের নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আচ্ছা, খ নাম্বার সলিউশন শেষ। গ নাম্বার আমাদের 2টা হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে। প্রশ্নে আমাদের করণীয় ছিল ক্রয় হিসাব এবং নগদান হিসাব, এই 2টা হিসাব করতে বলা হয়েছিল। তাহলে আমরা যখন আমরা কোনো খতিয়ান করব, যে কোনো একটা হিসাবের খতিয়ানই বলুক বা 2টা হিসাবের খতিয়ান বলুক বা 3টা বলুক বা সবগুলোই বলুক, আমরা কিন্তু খ নাম্বারে এখানে দেখো জাবেদা করেছি মাত্র 4টা তারিখের, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু 1 থেকে 30 তারিখ পর্যন্ত। এখানে অনেকগুলো ঘটনা, অনেকগুলো লেনদেন আছে। যেগুলো ঘটনা লেনদেন নয় সেগুলো তো জাবেদাও হবে না, খতিয়ানও হবে না, যেটা 4 তারিখ এবং 25 তারিখের ছিল। কিন্তু এটা বাদে বাকি থাকে আমাদের 1, 4, 10, 14, 20 এবং 30 তারিখ। এই কয়েকটা লেনদেনের কিন্তু আমাদের জাবেদাও হবে এবং সেখান থেকে খতিয়ান করতে বললেও কিন্তু আমাদের খতিয়ান করতে হবে। মূলত যতগুলো লেনদেন ততগুলো লেনদেনকে বিবেচনায় এনে কিন্তু আমাদের খতিয়ান করতে হবে। আমরা কিন্তু জাবেদায় সবগুলো লেনদেন এখানে নিয়ে আসিনি,
আমরা 4টা নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু আমাদের আরেকটা লেনদেন থাকে 30 তারিখের লেনদেন। যখন আমরা খতিয়ান করব তখন কিন্তু 30 তারিখের লেনদেনটাকেও বিবেচনা করতে হবে। মূলত আমি বলতে চাচ্ছি খতিয়ান করতে গেলে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লেনদেন বিবেচনা করতে হবে, এবং খ নাম্বারও আমাদের দেখে খতিয়ান আমরা করতে পারবো, কারণ এটা আমাদের সাথে একদম প্রকাশ্যে করা আছে। যখন আমরা খতিয়ান করবো আমরা এই জাবেদার অংশটুকু সামনে রাখবো, এখান থেকে খুঁজে খুঁজে বের করব কোনগুলো ক্রয় হিসাব, কোনগুলো নগদান হিসাব। এছাড়াও যে লেনদেনের জাবেদা আমরা এখানে করিনি সেটাও আমরা খতিয়ান করার সময় বিবেচনা করব। এটা যেন তোমরা সবাই মনে রাখতে পারো। কোনো খতিয়ান করতে গেলে অবশ্যই পুরো প্রশ্ন, পুরো লেনদেনগুলো ঘেটে ঘেটে কিন্তু আমাদের সবগুলো লেনদেন বিবেচনায় এনে খতিয়ান করতে হবে। জাবেদা যতটুকু করেছি ততটুকু না। জাবেদা যদি সম্পূর্ণ করি তাহলে আমাদের জন্য খতিয়ান করতে সমস্যা হবে না, কিন্তু জাবেদা যদি আমরা আংশিক করি সেই ক্ষেত্রে খতিয়ান করতে গেলে আমাদের একটু সচেতন হতে হবে যে আমাদের সম্পূর্ণ প্রশ্নটা বিবেচনায় আনতে হবে। তাহলে চলো আমরা গ নাম্বারের জন্য এখন খতিয়ানের ছক করি, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। তোমরা চাইলে টি ছকও করতে পারো, তোমরা চাইলে চলমান জের ছকও করতে পারো। আমি তোমাদের জন্য আজকে টি ছক এবং চলমান জের ছক দুইটাতে অথবা দিয়ে দেখাবো, যেহেতু দুইটা হিসাব করতে বলা হয়েছে। আমি ক্রয় হিসাব যখন করব টি ছকেও করব, সাথে সাথে চলমান জের ছকেও করব। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করবে, ঠিক আছে? চাইলে তোমরা খাতায় দুইটাই উঠায় রাখতে পারো, পরবর্তীতে পরীক্ষার সময় তোমরা তোমাদের যেটা করতে বেশি সহজ মনে হবে সেটা করবে। চলো তাহলে গ নাম্বার সমাধানে যাই। খতিয়ানটার ছক একটু দেখো, আমি তোমাদের জন্য দুইটা ছকেই বলেছি অঙ্ক করে দিব। টি ছকের যে নমুনাটা গত ক্লাসে আমরা শিখেছি সেরকম একটা ছক করে ফেলি। উপরে দিই ক্রয় হিসাব, হিসাবের শিরোনামটা দিই, যেহেতু আমাদের ক্রয় হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে। প্রথমে আমরা ক্রয় হিসাবটা করি। তোমরা যদি টি ছক করতে চাও তাহলে টি ছকের একটা ছক আঁকো, খতিয়ানের ছক। আর যদি চলমান জের ছকে করতে যাও তাহলে দেখো আমি অথবা লিখেছি, যে কোনো একটা তোমরা এখান থেকে করবে। অথবা চলমান জের ছকে যদি করতে চাও তাহলে চলমান জের ছকের একটা খতিয়ানের ছক এঁকে ফেলো। টি ছকে আমাদের থাকবে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। গত ক্লাসে আমি নমুনা শিখিয়েছি। এটার জন্য ডেবিট দিক থাকে, ক্রেডিট দিক থাকে। ডেবিট এবং ক্রেডিটে 4টা করে কলাম থাকে, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট দিকেও সেম 4টা কলাম, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। ডেবিট ক্রেডিট লিখতে ভুলবে না, কারণ টি ছকের মেইন যে জিনিসটা টিচাররা খেয়াল করে যে তুমি টি ছক করছো, দুই সাইডে অবশ্যই ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট কথাটা লিখতে হবে, তা না হলে সেটা টি ছকের মূল্যটা বহন করে না। আর শিরোনামটা তো আমরা অবশ্যই দিব, কারণ শিরোনাম ছাড়া আমরা বুঝবোই না আমরা কোন হিসাবের খতিয়ান করছি। তাহলে আমরা ক্রয় হিসাব করছি, এটা টি ছকের নমুনা। আর এটা হচ্ছে চলমান জের ছক। এখানে ডেবিট ক্রেডিটের জন্য দিক থাকে না, টাকার কলাম থাকে। এখানে 6টা কলাম থাকে টোটাল, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স টাকা বা উদ্বৃত্ত টাকা, আবার জের টাকাও লেখা থাকে। এই উদ্বৃত্ত টাকাকে আমি ছোট দুইটা ভাগে ভাগ করলাম, কারণ আমার উদ্বৃত্ত দুইটাই হইতে পারে, হয় ডেবিট হতে পারে অথবা ক্রেডিট হতে পারে। তাই আমি ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত টাকাকে দুইটা কলামে বিভক্ত করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা চলমান জের ছকের নমুনাটা আঁকতে পারো। এবার আমাদের ক্রয় হিসাবের খতিয়ান যেহেতু করতে বলা হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রশ্নটা একবার পড়বো, সবগুলো লেনদেনগুলো দেখব এবং সেখান থেকে খুঁজে বের করব কোন কোন লেনদেন ক্রয় সংক্রান্ত লেনদেন, সেটা হোক ধারে, সেটা হোক নগদে, অর্থাৎ পণ্য ক্রয় সংক্রান্ত। এখানে ক্রয় বলতে কিন্তু পণ্য ক্রয়কে বোঝানো হচ্ছে, কোনো সম্পত্তি ক্রয় কেনা, কোনো মণিহারি ক্রয় কেনা, অন্য কোনো বিষয় ক্রয় কেনা, শুধুমাত্র পণ্য ক্রয়কে। মনে থাকবে? তাহলে ক্রয় বলতে আমরা বুঝবো যে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো। তাহলে আমরা এখন সম্পূর্ণ লেনদেন ঘেটে দেখি যে কোন কোন লেনদেন পণ্য ক্রয় সংক্রান্ত আছে, সেই লেনদেনগুলোর জন্য এখানে ক্রয় হিসাবে খতিয়ান হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 তারিখ না, 4 তারিখও না, 10 তারিখে একটা লেনদেনের কথা বলা আছে, ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, যেটার জাবেদা আমরা কিন্তু করেছি। তাহলে আমরা ক্রয় নিয়ে 10 তারিখে একটা লেনদেন পেলাম, এটা মার্ক করে রাখো, এখানে ক্রয় হিসাব এসেছিল। আর 14 তারিখে আরেকটা বলা আছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটাও কিন্তু ক্রয় সংক্রান্ত, আমরা জাবেদা করেছি। আর ক্রয় সংক্রান্ত যেহেতু পণ্য ক্রয় সংক্রান্ত, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। তাহলে আমরা 10 তারিখ পেলাম, 14 তারিখ পেলাম, এরপর 20 তারিখ বিক্রয় সংক্রান্ত, এটা হবে না। 25 তারিখ হবে না। 30 তারিখও কর্মচারীর বেতন সংক্রান্ত হবে না। তাহলে আমরা ক্রয় নিয়ে কয়টা লেনদেন পেলাম? 2টা, একটা হচ্ছে 10 তারিখ আর একটা হচ্ছে 14 তারিখ।
দুইটার জন্য আমরা জাবেদা করেছি। তাহলে চলো আমরা জাবেদাটাও দেখি এবং লেনদেনগুলোও দেখি, মুখে মুখে বলে বলে আমরা খতিয়ান করতে পারি কিনা। তাহলে এখানে আমাদের জাবেদা প্রথমটা আমরা দিয়েছিলাম 10 তারিখ, ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় যখন আমরা দিয়েছিলাম, আমরা ক্রয়কে কি করেছিলাম, ক্রয় হিসাব ডেবিট করেছিলাম। তাহলে আমি গত ক্লাসে যখন তোমাদের নিয়ম পড়িয়েছি, খতিয়ানের নিয়ম বা নমুনা ছকটা, তখন আমি বলেছি যে হিসাবের যে নামটা, খতিয়ানের যে নামটা আমাদের থাকে, সেই নামটার সাথে কিন্তু আমরা টাকাটাকে সেই দিকে বসাবো। তাহলে আমরা জাবেদায় ক্রয় হিসাবকে কিন্তু করেছিলাম ডেবিট। তাহলে এই যে ক্রয় হিসাব, এটা হবে ডেবিট, ডেবিট দিকে টাকাটা বসবে। ঠিক আছে, তাহলে 10 তারিখ ক্রয় হিসাব আমরা ডেবিট করেছিলাম 30,000 টাকা। তাহলে আমরা তারিখ দিই 2018 জানুয়ারি 10 তারিখ আমাদের ক্রয় সংক্রান্ত লেনদেনটা প্রথম হয়েছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে আমরা টাকাটা বসাবো। ঠিক আছে, আমরা যে হিসাব, সেই হিসাবটার সেই দিকে টাকা বসানোর সময় প্রথমে হাত দিয়ে দিব, যে যাবে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি, চোখ বন্ধ করে একদম ডেবিট সাইডে টাকা কলমে হাত দিয়ে দেবো, যে এই সাইডে আমরা ডেবিটের টাকাটা বসাবো, ক্রয়ের টাকাটা বসাবো। আমাদের ক্রয়ের টাকা ছিল 30,000 টাকা, 30,000। ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা। এখন আমার কাজ হচ্ছে, তারিখটা তো বসালাম, ক্রয় হচ্ছে এখানে কি লিখবো। এখানে আমি গত ক্লাসে বুঝিয়েছি, যখন আমার শিরোনাম যেটা থাকে, টাকাটা সেই শিরোনামের টাকাটাই বসে, সেই দিকে বসে, কিন্তু ভিতরে কার নামটা বসে, এই ক্রয় হিসাবের সাথে জড়িত যে বিপরীত পক্ষটা ছিল, যে ক্রেডিট হয়েছে, তার নামটা বসবে। ঠিক আছে, তাহলে বিপরীত এখানে ক্রয় হিসাব যেহেতু ডেবিট, তার সাথে ক্রেডিট হয়েছিল 10 তারিখে প্রদেয় হিসাব। তোমরা মুখে মুখেও লেনদেনটা জাবেদা করে নিতে পারো, অথবা তোমরা তোমাদের খাতায় যে জাবেদাটা একটু আগে করেছো সেটা থেকেও খতিয়ানটা করতে পারো। তাহলে প্রদেয় হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম। যারা যারা পাওনাদার হিসাব লিখেছো নিজেদের মতো করে, তাহলে তোমরা যদি জাবেদায় পাওনাদার হিসাব লিখো, এখানেও পাওনাদার হিসাব লিখবে, আর জাবেদায় যদি প্রদেয় হিসাব লিখো, তাহলে এখানেও প্রদেয় হিসাব লিখবে। ঠিক আছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে টাকা, তারিখটা ঠিকঠাক মতো বসাবো, ভিতরে বসবে ক্রয়ের সাথে জড়িত বিপরীত পক্ষটা। করতে পারবে? আচ্ছা, এরপর ক্রয়ের সাথে আরেকটা লেনদেন ছিল আমার 14 তারিখ, নগদে পণ্য ক্রয়। এখানেও আমরা জাবেদায় ক্রয়কে ডেবিট করেছিলাম, আর যদি মুখে মুখেও লেনদেনটা করি, লেনদেনটার জাবেদা করি, তাহলে ক্রয় হিসাব অবশ্যই ডেবিট হবে। পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, তাহলে ক্রয় হিসাব আবার ডেবিট, আমরা ডেবিট দিকে আবার টাকাটা বসাবো। সেটা কত তারিখ? 14 তারিখ জানুয়ারি 14, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট টাকা, আমরা লেনদেনের টাকাটা কত ছিল আমাদের? 14 তারিখ ছিল 20,000 টাকা। তাহলে 20,000 টাকা আমরা বসাই, ভিতরে কার নাম বসবে? ক্রয়ের সাথে জড়িত ছিল নগদান হিসাব, কারণ নগদে পণ্য ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছিল, তাহলে আমরা এখানে লিখবো নগদান হিসাব। ঠিক আছে, তাহলে ক্রয় নিয়ে আমাদের এই দুইটা লেনদেনই ছিল আমাদের এই অঙ্কে, আজকের অঙ্কে। আমাদের ক্রয় হিসাবের খতিয়ানও করা শেষ হয়ে গেছে, কারণ ক্রয়ের সাথে আর কোনো লেনদেন নেই, ক্রয় সংক্রান্ত লেনদেন আমাদের অঙ্কে আর নেই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। প্রথমে আমরা যোগফল নির্ণয় করি, যেহেতু এই সাইডে কোনো অ্যামাউন্টই বসেনি, একদম ফাঁকা, তাহলে যোগফল অবশ্যই এই ডেবিট সাইডেরটাই বড়। এখন টি ছকে যেহেতু উভয় সাইডে আমাদের যোগফল বসাতে হয় এবং ব্যালেন্স নির্ণয় করতে হয়, তাহলে যোগফলটাকে আমরা বসিয়ে নিই। যে যোগফলটা বড় হবে সেই যোগফলটা দুই সাইডে লিখতে হয়। তাহলে এখানে যোগফল হচ্ছে 30,000, 20,000, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমরা উভয় সাইডে লিখবো। এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। ব্যালেন্স নির্ণয় না করা হলে দুই সাইডের সমতাটা আসবে না, কারণ এখানে আমার 50,000 টাকা দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে 50,000 টাকা কোত্থেকে আসলো? এখানে যে 50,000 টাকা আসলো সেটার তো একটা প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণটা দেখানোর জন্য আমাকে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে আর সমতা বিধান করতে হবে। দুই সাইডে যে 50,000 টাকা হলো, এটার একটা সমতা আনতে হবে। তাহলে এখানে আমার এই সাইডে 50,000 টাকা তো আছেই, যেই সাইডে 50,000 টাকা হয়নি সেই সাইডে উদ্বৃত্তটা লিখতে হবে, এবং সেটাকে লিখতে হয় ব্যালেন্স সিডি। যেহেতু এই সাইডে কোনো টাকাই নেই, সুতরাং যোগফলের টাকাটা এখানে ব্যালেন্স সিডি হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যালেন্সটা নির্ণয় করতে হয়, ব্যালেন্স সিডি নির্ণয় করতে হয় বা উদ্বৃত্ত নির্ণয় করতে হয় যেই মাসের লেনদেন বা যেই সময়ের লেনদেন সেই সময়ের শেষ তারিখে। এই লেনদেনগুলো আমার ছিল, প্রশ্নে দেয়া ছিল জানুয়ারি মাসের লেনদেন। তাহলে জানুয়ারি মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমার লেনদেনগুলো ছিল আমার
উদ্বৃত্তটা নির্ণয় করতে হবে বা ব্যালেন্স সিডিটা নির্ণয় করতে হবে একদম জানুয়ারি মাসের শেষ তারিখে গিয়ে। সুতরাং এখানে তারিখ হবে 2018 জানুয়ারি, যেহেতু আমরা এক মাসের অঙ্ক এখানে দেওয়া, এক মাসের লেনদেন দেওয়া, তাহলে জানুয়ারি 31, জানুয়ারি মাস যেহেতু 31 দিনে, তাহলে শেষ দিনে গিয়ে আমার ব্যালেন্স সিডিটা নির্ণয় করতে হয়। এটা টি ছকের নিয়ম। তাহলে টি ছক বলো বা চলমান জের ছক বলো, ব্যালেন্স সিডিটা কিন্তু মাসের শেষ দিনে বা নির্দিষ্ট সময়ের শেষ তারিখে নির্ণয় করতে হয়। এবং টি ছকে কি করতে হয়, যেই তারিখে ব্যালেন্স সিডি নির্ণয় করি সেই ব্যালেন্স সিডিটা শেষ দিনের পর পরবর্তী শুরুর তারিখে, অর্থাৎ 31 তারিখের পর পরের দিন যেটা আসে সেই তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হিসেবে লিখতে হয়। তাহলে জানুয়ারির 31 তারিখের পর আমার আসে ফেব্রুয়ারির 1 তারিখ, তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে তার উল্টা সাইডে গিয়ে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে যোগফলের নিচে। এটা নিয়ম, টি ছকের নিয়ম। এই ব্যালেন্স সিডিটা তখন হয়ে যায় পরবর্তী মাসের শুরুর তারিখে ব্যালেন্স বিডি, অর্থাৎ যেই সাইডে আমরা সিডিটা লিখি তার উল্টা সাইডে গিয়ে বিডিটা লিখে দিতে হবে। এটাই কিন্তু সঠিক, বিডিটাই হচ্ছে সঠিক উদ্বৃত্ত, সঠিক দিকের উদ্বৃত্ত। তাহলে আমাদের ক্রয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত হবে 50,000 টাকা, যেটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখব। তাহলে এখানে লিখবো আমরা ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখে আর কোনো ক্লোজ করার দরকার নেই, যেটা সিডি লিখেছি সেটাই উল্টা সাইডে গিয়ে আমাদের ব্যালেন্স বিডি হিসাবে আসবে। এবং এটাই হচ্ছে যখন আমরা কোনো রেওয়ামিল করি, আমরা তো খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল করি, সেই রেওয়ামিলটা কিন্তু আমাদের এই ক্রয় হিসাব ব্যালেন্সটা যে সাইডে লিখছি বিডিটা, এই যে বিডিটা যে সাইডে লিখছি এই বিডি দিয়ে কিন্তু আমাদের রেওয়ামিল করতে হয়। তাহলে রেওয়ামিলে আমরা যখন ক্রয় হিসাব লিখবো, বিডিটা যেহেতু ডেবিট সাইডে আছে, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, এটা দিয়ে কিন্তু আমাদের রেওয়ামিল করতে হয়। আমরা নবম দশম শ্রেণীতে রেওয়ামিল করে এসেছি, হয়তো জানি খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল করতে হয়, কিন্তু এইভাবে যে এই ব্যালেন্স গুলো দিয়ে যে রেওয়ামিল করা হয় সেটা কিন্তু হয়তো অনেকেই জানি না। আজকে জেনে নাও যে আমাদের যে ব্যালেন্সটা আসে, আমরা যে হিসাবের খতিয়ানটা করি, ওই খতিয়ানের যে ব্যালেন্স বিডি যেটা আসে সেটা দিয়ে কিন্তু আমাদের রেওয়ামিল করতে হয়। তাহলে বিডিটা কোত্থেকে আসে, আগের তারিখে আমরা যে উদ্বৃত্তটা নির্ণয় করি এই সিডিটা কিন্তু সঠিক সাইড না। সিডিটা আমরা যেটা লিখি সেটা হচ্ছে সমতা বিধানের জন্য বড়র সাইডের যোগফলের সমতা বিধানের জন্য আমরা যতটুকু বড় ততটুকু কিন্তু উদ্বৃত্ত হিসাবে লিখি। এটা কিন্তু মূলত এই ডেবিট দিকের মানে বড় অংশটুকু, পার্থক্যটুকু, এই সিডিটা আসছে ডেবিট দিক থেকে, অর্থাৎ ডেবিট দিকটা কতটুকু বড় ক্রেডিটের চেয়ে, সেই বড়টা এখানে দেখানো হয়েছে ক্রেডিট সাইডে। এই জিনিসটাই পরবর্তী তারিখে শুরুর তারিখে গিয়ে হয়ে যায় বিডি, এটা আমাদের বুঝতে হবে। তাহলে ক্রয় হিসাবের জের আমার বের হলো 50,000 টাকা, ডেবিট জের বের হলো 50,000 টাকা। ক্রয় হিসাবের খতিয়ান কিন্তু শেষ টি ছকে। একইভাবে আমরা যদি চলমান জের ছকে করতে চাই, আমরা এখানে চলমান জের ছকে ঝামেলা কম, তোমরা নিজেরাই দেখো। জানুয়ারি, এটা কত কত তারিখ, 10 তারিখ। একইভাবে আমরা বিবরণের কলামে লিখবো প্রদেয় হিসাব, যেহেতু ক্রয় হিসাব আমার ডেবিট, ডেবিট দিকে টাকা লিখবো 30,000, ডেবিট কলামে টাকাটা লিখে আমরা চলমান জের ছকের সুবিধা কি, দিনের জের দিনেই নির্ণয় করা হয়ে যায়। তাহলে 10 তারিখের ডেবিট টাকা, তাহলে 10 তারিখের ব্যালেন্স হচ্ছে আমার 30,000 টাকা। ঠিক আছে, ডেবিট দিকে যেহেতু ডেবিট টাকা, আগে পরে কোনো টাকা নেই, এটাই ডেবিট জের হিসাবে 10 তারিখে নির্ণয় করা হয়ে গেছে। এরপর আমার আছে 14 তারিখ। 14 তারিখ হচ্ছে নগদান হিসাব। 14 তারিখের লেনদেনের টাকা হচ্ছে 20,000। এখন পরবর্তী যে তারিখের আমরা লেনদেনের খতিয়ানটা করছি, যে হিসাবটার খতিয়ান করছি পরবর্তী তারিখের, তার আগে আমাকে পূর্বের তারিখের জেরের কলামে যেতে হবে। অর্থাৎ 20,000 টাকা যে তারিখে লিখেছি 14 তারিখে, 14 তারিখের আগে আমার জের কত ছিল, 14 তারিখের আগে আমার ডেবিট জের ছিল 30,000 টাকা। ডেবিট জের 30,000, আবার আরো নতুন করে ডেবিট টাকা হয়েছে 20,000। যেহেতু এখানেও ডেবিট এটাও ডেবিট, তাহলে ডেবিটে ডেবিটে প্লাস হয়ে গেল। তাহলে আমার 30,000 আর এই ডেবিট মিলে হচ্ছে আমার কত, 50,000 টাকা। ঠিক আছে, যেহেতু এটা উদ্বৃত্তর কলাম, এখানে উদ্বৃত্ত কত নির্ণয় হলো, 50,000 টাকা। কি উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত। টি ছকেও দেখো আমার ব্যালেন্স কত আসলো, ডেবিট উদ্বৃত্ত, এই যে ডেবিট ব্যালেন্স বিডি, ডেবিট উদ্বৃত্ত কত আসলো, 50,000 টাকা। যেই ছকই করি না কেন, যদি সঠিক নিয়মে করি আমাদের অ্যামাউন্ট সেম আসবে। তাহলে টি ছকে আমরা 50,000 টাকা ব্যালেন্স বিডি পেয়েছি ডেবিট দিকে, আবার চলমান জের ছকে আমরা ডেবিট উদ্বৃত্ত নির্ণয় করেছি 50,000 টাকা। আমরা ডেবিট টাকা ক্রেডিট টাকা নির্দিষ্ট টাকাটা বসাবো
তারিখ অনুযায়ী লেনদেনের টাকাটা বসাবো, কিন্তু উদ্বৃত্ত যখন নির্ণয় করব তখন কিন্তু আমাদের সেম উদ্বৃত্ত আর টাকার কলাম যদি সেম থাকে, উদ্বৃত্তর কলাম আর টাকার কলাম, তাহলে আমাদের যোগ করে করে বসবে। আর যখন উদ্বৃত্তর কলাম এবং টাকার কলাম একটু বিপরীত হয়ে যাবে, ডেবিট ক্রেডিট হয়ে যাবে, তখন কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার কলামে টাকাটা বসবে। এরকম অঙ্ক আমরা নেক্সট আরো করব, তাহলে সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ঠিক আছে, এখানে ডেবিট ডেবিট একরকম হয়েছে বলে 50,000 টাকা হয়েছে। যদি এই টাকাটা আমার ক্রেডিট দিকে আসতো কোনো কারণে, মনে করো এই টাকাটা আমাদের ডেবিট দিকে না হয়ে ক্রেডিট দিকে আসলো কোনো একটা লেনদেনে, তাহলে এখানে কিন্তু টাকাটা আমার ক্রেডিট দিকে থাকতো, তখন এই ক্রেডিট আর ডেবিট 20,000, তখন কিন্তু ডেবিট ক্রেডিটের পার্থক্যটা বসতো। ক্রেডিট বড় থাকতো, ডেবিট ছোট থাকতো, তখন বড়টা থেকে ছোটটা বাদ হয়ে যে টাকাটা আসতো 30,000 থেকে 20,000, 10,000 টাকা কিন্তু তখন ক্রেডিট দিকে বসতো। অর্থাৎ যেই দিকে বড় থাকবে সেই দিকে পার্থক্যটার অ্যামাউন্টটা বসবে। ঠিক আছে, এইভাবেই জের নির্ণয় করতে হয়। তাহলে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী চলমান জের ছক করতে পারো, টি ছক করতে পারো, যেটাই হোক। এখন আমরা নগদান হিসাবের খতিয়ান করব। আশা করি ক্রয় হিসাবের খতিয়ানটা তোমরা বুঝতে পেরেছো। আমি একটু থরলি বোঝানোর চেষ্টা করেছি, একটু বেশি বিস্তারিত বর্ণনা দিয়ে, যেন পরবর্তীতে অঙ্ক করতে আমাদের আর বেশি কষ্ট না হয়। আমরা একবারই খতিয়ানটা করলে যেন বুঝে যেতে পারি আর নিজেরাও করতে পারি। এখন আমরা করব কি খতিয়ান, নগদান হিসাবের খতিয়ান। সবাই খাতায় নগদান হিসাবের জন্য খতিয়ানের ছক আঁকো। আচ্ছা, ক্রয় হিসাবের মতোই আমরা নগদান হিসাবের জন্য ছক করব। তোমরা যারা টি ছক করছো তাহলে টি ছকেরই খতিয়ান করো, আর যারা চলমান জের ছক করছো তাহলে দুইটাই অবশ্যই চলমান জের ছকে করতে হবে। মোট কথা তোমরা যে ছকটা করবে, যে নিয়মের ছকটা করবে, সেটা সবগুলো খতিয়ানের জন্য ওই নিয়মেরই করবে। তাহলে আমি তোমাদের জন্য যেহেতু অথবা দিয়ে দুইটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে নগদান হিসাব, ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড রাখতে হবে। এবং আমি কি বলেছিলাম তোমাদের জন্য, যখন আমরা খতিয়ান করব তখন আমাদের সবগুলো লেনদেনই পড়ে নিতে হবে। তাহলে নগদান হিসাব কোন কোন লেনদেনের মধ্য থেকে আসতে পারে, তাহলে আমরা লেনদেনগুলো দেখি একবার, অথবা জাবেদাগুলো দেখি যে কোন কোন লেনদেনের সাথে নগদ টাকাটা জড়িত আছে বা নগদান হিসাব জড়িত আছে। 1 তারিখে আমরা একটা লেনদেন পেয়েছি, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে সেখানে কিন্তু নগদান হিসাব ছিল। তাহলে 1 তারিখে যেহেতু আমরা নগদান হিসাব পেয়েছি, আমরা জাবেদায় 1 তারিখে দিয়েছিলাম নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা নগদান হিসাব করছি, নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে টাকাটা বসাবো। কার টাকা? যেই হিসাব করছি তার টাকা। আমাদের 1 তারিখে নগদান হিসাব ছিল 1 লাখ টাকা, আমরা জাবেদায় 1 লাখ টাকা বসিয়েছিলাম নগদান হিসাবের পাশে, তার টাকাটাই বসবে সেই সাইডে, নগদান হিসাবকে যা করেছি সেই সাইডে। এখন এটা ছিল জানুয়ারির 1 তারিখ। নগদান হিসাবের বিপক্ষে কে ছিল? নগদানের হিসাব ডেবিট ছিল, নগদের সাথে আসবাবপত্র ডেবিট ছিল। এখানে কিন্তু আসবাবপত্র নগদের বিপক্ষে নয়, অর্থাৎ নগদের উল্টা না। আসবাবপত্র এবং নগদান দুইটা কিন্তু সেম সাইডে, তাহলে আসবাবপত্র কিন্তু তার বিপরীতে না। তাছাড়া আরেকটা হিসাব ছিল মূলধন হিসাব, ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, তার বিপক্ষে ছিল বা উল্টা হিসাবটা ছিল ক্রেডিট, এবং সেটা ছিল মূলধন হিসাব। তাহলে এখানে আমরা লিখবো মূলধন হিসাব। ঠিক আছে, মূলধন হিসাব। তাহলে 1 তারিখের লেনদেনের নগদান হিসাবের খতিয়ান শেষ। এরপর দেখি আমাদের একইভাবে আমরা নগদান হিসাবটা এখানেও বসাতে পারি। আমরা বিবরণের কলমে এখানে মূলধন হিসাব লিখেছি, তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে আমরা 1 লাখ টাকা বসিয়ে নেই, এখানে আমরা লিখবো মূলধন হিসাব। আর যেহেতু চলমান জের ছকের সাথে সাথে জের নির্ণয় করা হয়ে যায়, তাহলে যেহেতু এটা ডেবিট টাকা, উদ্বৃত্তটাও ডেবিট হবে, 1 লাখ টাকা। ঠিক আছে, এরপর আমরা 4 তারিখ একটা পাই, যেটা লেনদেন নয়। 4 তারিখ এটা ধরলাম না। 10 তারিখ এটা ধারে পণ্য ক্রয়, এটা নগদ লেনদেন নয়। এরপর আছে 14 তারিখ নগদে পণ্য ক্রয়, এটার সাথে নগদ টাকা জড়িত। তাহলে নগদে পণ্য ক্রয়কে আমরা কিভাবে লিখেছিলাম? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কত তারিখ? 14 তারিখ। তাহলে আমরা আগে 14 তারিখটা দিয়ে নিই, জানুয়ারি 14 তারিখ। এখানে 14 তারিখ, এখানে ডেবিট দিকে কেন দিব? ডেবিট দিকে দেওয়া যাবে না, কারণ আমার 14 তারিখে নগদান হিসাবটা ক্রেডিট হয়েছিল। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে চলে যাই, ক্রেডিট দিকে। সেটা কত তারিখ? 14 তারিখ। 14 তারিখ নগদ টাকার সাথে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করি। 14 তারিখে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। নগদের সাথে তার বিপরীতে কে ছিল? কে ডেবিট হয়েছিল? ক্রয় হিসাব।
তাহলে একইভাবে চলমান যে শোকে আমরা লিখি জানুয়ারি 14 তারিখ 20,000 টাকা আমরা ক্রেডিটে লিখবো, কারণ নগদান হিসাব ক্রেডিট হয়েছিল। আর ভিতরে বসবে ক্রয় হিসাব। ঠিক আছে, ক্রয় হিসাব এখানে ক্রেডিট হয়েছে, নগদ টাকাটা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো একটা কথা, আমার 20,000 টাকা এখানে ক্রেডিট, আর আগে 20,000 টাকার আগের তারিখে অর্থাৎ 1 তারিখে যে জেটটা আছে 20,000 টাকা যেদিন লিখেছি তার আগের দিনের জেটটা হচ্ছে 1 লাখ টাকা ডেবিট। এখানে ডেবিট যে 1 লাখ টাকা আর নতুন করে ক্রেডিট টাকা হয়েছে 20,000 টাকা। এখন এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা কি আর যোগ হয়ে বসবে? না। ডেবিট ক্রেডিট যেহেতু দুই সাইডের বিষয়, দুই রকম বিষয়, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে বসাতে হবে। এখানে ডেবিট বড় 1 লাখ টাকা, ক্রেডিট ছোট 20,000 টাকা, তাহলে আমাকে বাদ দিয়ে বসাতে হবে। ডেবিটটা কত থাকে? 1 লাখ থেকে 20,000 টাকা চলে গেলে এখানে আসে আমার 80,000 টাকা। যেহেতু ডেবিট বড় ছিল, 1 লাখ টাকাটা বড় ছিল, তাই পার্থক্যটা ডেবিট দিকেই বসবে। আর এখানেও আমরা ক্রয় হিসাবকে 20,000 টাকা, মানে সরি, নগদান হিসাবকে ক্রেডিট দিকে লিখেছি 20,000 টাকা, ভিতরে ক্রয় হিসাবের নামটা বসেছে। আমরা ব্যালেন্সটা শেষ দিন গিয়ে নির্ণয় করব টি ছকে। এরপর 20 তারিখ নগদে পণ্য বিক্রয়, এটাও কিন্তু নগদ লেনদেন, নগদ টাকা জড়িত আছে। তাহলে পণ্য বিক্রয়ের জন্য আমার জাবেদা কি দিয়েছিলাম? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে লিখব। কত টাকা? 14 তারিখ, সরি 20 তারিখ 1 লাখ টাকা। যেহেতু নগদে বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। আর এটা হচ্ছে 20 তারিখ, হিসাবের নাম কি বসবে? নগদানের সাথে কে জড়িত ছিল? ক্রেডিট কে হয়েছিল? বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাব। ঠিক আছে, তাহলে এখানেও আমরা লিখি নগদান হিসাব, যেহেতু এখানে নগদান হিসাব ডেবিট হয়েছিল আমার 20 তারিখে, ডেবিট 1 লাখ টাকা, ভিতরে বসবে বিক্রয় হিসাব। ঠিক আছে, এখন তাহলে আমরা জেটটার সাথে সাথে নির্ণয় করব চলমান জেট ছকের কাজ যেটা। এখানে আমার আগের দিনের ডেবিট ছিল 80,000, নতুন আরো ডেবিট হয়েছে 1 লাখ টাকা। তাহলে ডেবিট ডেবিট মিলে গেল, দুইটা প্লাস হয়ে বসবে, এই 80,000 আর 1 লাখ, 1,80,000 টাকা। ঠিক আছে, 1,80,000। এরপরে আর নগদ লেনদেন কি আছে? 20 তারিখের পরে 25 তারিখেরটা কোনো লেনদেন নয়। এরপর লাস্ট ওয়ান আছে 30 তারিখ, কর্মচারীকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। এটা আর আমরা জাবেদা করিনি খ নাম্বারে, কিন্তু আমরা এখন যেহেতু খতিয়ান করছি এটা বিবেচনায় আনতে হবে, কারণ এটা একটা নগদ লেনদেন। বেতন প্রদান করা হলে আমরা জাবেদা কি করি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কি হচ্ছে? ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে যাই। কত তারিখ? 30 তারিখ। ক্রেডিট দিকে কত টাকা বসবে? আমরা বেতন প্রদান করেছি 8,000 টাকা। আর এখানে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিটের বিপক্ষে কে ছিল? ডেবিট কে ছিল? বেতন হিসাব। তাহলে এখানেও একইভাবে আমরা লিখি 30 তারিখ নগদান হিসাব ক্রেডিট হয়েছিল 8,000 টাকা, বেতন হিসাব। এবার তোমরা নিজেরাই ব্যালেন্সটা বের করতে পারবে। আগের দিনে ডেবিট ব্যালেন্স ছিল, আগের তারিখে ব্যালেন্স হচ্ছে 1,80,000, আর এখন হয়েছে ক্রেডিট টাকা 8,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিয়ে বসাতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। 1,80,000 থেকে 8,000 চলে গেলে আমার থাকে 1,72,000 টাকা। যেহেতু ডেবিট বড়, তাই পার্থক্যটা ডেবিট দিকেই বসছে। ঠিক আছে, আমরা চলমান জেট ছকের ব্যালেন্স বের করে ফেলেছি। এই ছকের জন্য আর কোনো কাজ নেই, এই ছকের খতিয়ান শেষ। আমরা টি ছকের ব্যালেন্সটা এখন দেখি কোন সাইড বড় হয়। দেখো তো, 1 লাখ 1 লাখ 2 লাখ, এখানে তো 8,000 20,000 28,000, তাহলে বড় হচ্ছে আমার ডেবিট সাইড 2 লাখ। তাহলে বড় যোগফলটা দুই দিকে লিখি। আমরা যোগফল লিখে অবশ্যই যোগফলের নিচে 2 দাগ দিয়ে টাকার অ্যামাউন্টটা ক্লোজ করব। ব্যালেন্স বিডি লেখার পর আর টাকার অঙ্ক ক্লোজ করতে হয় না বিডি লিখে, কিন্তু যোগফল নির্ণয় করে আমি সাথে সাথে 2টা দাগ দিয়ে ক্লোজ করে দেব। এবং ব্যালেন্স বিডি লেখার জন্য দুই সাইডেই, জানি না কোন সাইডে বিডি আসবে, আমরা সেই সাইডে একটু নিচে, যোগফলের নিচে একটু জায়গা রাখবো, এবং 2টা যোগফল সমানে সমানে লিখতে হবে। আচ্ছা, এইবার আমার ছোট সাইড হচ্ছে ক্রেডিট সাইডটা, তাহলে ব্যালেন্স সিডিটা নিশ্চয়ই এই সাইডে লিখতে হবে সমতা বিধান করার জন্য। তাহলে ব্যালেন্স কত তারিখে নির্ণয় করতে হয়? ওই সময়ের শেষ তারিখে। তাহলে যেহেতু ছোট সাইজ হচ্ছে, সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড, তাহলে এই সাইডে আমরা লিখবো ব্যালেন্স সিডি। কতটুকু সিডি?
এখানে 2 লাখ থেকে এখানে আমরা 28,000 বিয়োগ দিই, 2 লাখ থেকে 28,000 বিয়োগ দিলে আমার আসে 1,72,000 টাকা। তোমাদের ক্যালকুলেটর এটাই আসবে। দেখো এখানেও ব্যালেন্স সিডি যেটা আমার বের হয়েছে, এই সিডিটা পরের তারিখে গিয়ে কি হয়ে যাবে, বিডি হয়ে যাবে। ফেব্রুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। তাহলে নগদান হিসাব, এই যে নগদান হিসাব, এর ব্যালেন্স কোন দিকে বের হলো, ডেবিট দিকে। 1,72,000 নগদান হিসাবে, নগদান হিসাব কি হলো, নগদান হিসাব ডেবিট ব্যালেন্স আসলো কত, 1,72,000 টাকা। তাহলে এই 1,72,000 আমার ডেবিট। এখানেও চলমান জের ছকে দেখো এই যে ডেবিট উদ্বৃত্ত বের হলো 1,72,000 টাকা। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন যে হিসাব করব আমরা সিডি লিখেই থেমে যাব না, সিডিটাকে বিডি করলে তখনই অঙ্কটা পরিপূর্ণ হবে, খতিয়ান হিসাবটা। তাহলে বিডি হচ্ছে নগদান হিসাবে ডেবিট জের বের হয়েছে 1,72,000 টাকা, ডেবিট জের বের হয়েছে 1,72,000 টাকা। আর ক্রয় হিসাবে ডেবিট জের কত এসেছিল, ক্রয় হিসাবে ডেবিট জের এসেছিল আমাদের 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এইবার তোমরা দেখো একটা কথা আমি তোমাদের বলি, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম বিভিন্ন হিসাবের জেরের প্রকৃতি তোমরা শিখবে বা পড়বে। তাহলে যে কোনো হিসাবের স্বাভাবিক জের কিন্তু আমরা যখন লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি তখন কিন্তু আমি তোমাদের পড়তে বলেছিলাম অথবা বুঝিয়ে দিয়েছিলাম। যেমন সম্পত্তিবাচক হিসাব বা সম্পত্তি হিসাবের জের নর্মালি কি হয়, সম্পত্তির জের নর্মালি ডেবিট হয়, ব্যয়ের জের নর্মালি কি হয়, ডেবিট হয়। ক্রয় হিসাব কিন্তু একটু আগে করেছি, ক্রয় হিসাব কিন্তু ব্যয় বা খরচ, তার জেরও কিন্তু ডেবিট জেরই বের হয়েছে 50,000 টাকা, বিডি বের হয়েছে। তারপর এখন করছি নগদান হিসাব। নগদান হিসাব কোন জাতীয় হিসাব, সম্পত্তিবাচক হিসাব বা সম্পদ হিসাব। এই সম্পদের জেরও কিন্তু নর্মালি ডেবিট জেরই হওয়ার কথা। দেখো আমাদের নর্মালি কিন্তু ডেবিট জেরই এসছে, ঠিক না, ডেবিট ব্যালেন্সে বের হয়েছে। তাহলে এই স্বাভাবিক জেরগুলো বা জেরের প্রকৃতিগুলো আমাদের জানা থাকলে কি হবে, খতিয়ানটা সঠিক করতে পেরেছি কিনা বা সঠিকভাবে আমার খতিয়ানটা সমাপ্ত হয়েছে কিনা, আমরা জেরের প্রকৃতিটা যদি জানি যে এটা ডেবিট হওয়ার কথা বা এটা ক্রেডিট হওয়ার কথা, তাহলে কিন্তু খতিয়ানে যে জেরটা আসবে সেটা যদি আমার ওই প্রকৃতির সাথে মিলে যায়, স্বাভাবিক জেরের সাথে মিলে যায় যেটা আমি জানি, তাহলে বুঝবো যে না খতিয়ানটা করা আমার সঠিক হয়েছে। এই জন্য জেরের প্রকৃতি আমাদের জানা প্রয়োজন। যেমন বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব প্রতিষ্ঠানের আয়, আয় সাধারণত কি হয়, ক্রেডিট। তাহলে বিক্রয় হিসেবের জের আমার শেষ পর্যন্ত কি বের হবে, ক্রেডিট বের হওয়ার কথা। এখন খতিয়ান করতে গিয়ে কোনো কারণে তোমার বিক্রয় হিসাবের জের ডেবিট হয়ে গেল, তাহলে তোমাদের একটা কনফিউশন কিন্তু তখনই সৃষ্টি হবে যে না আমি তো জানি বিক্রয় হিসাবের জের ডেবিট ক্রেডিট হওয়ার কথা, আমার ডেবিট আসলো, তার মানে আরেকবার চেক করে দেখি আমার খতিয়ান করাটা ঠিক হয়েছে কিনা। তাহলে যে বিক্রয় যে আয়, আয়ের জের যে ক্রেডিট হয় সেটা যদি আমার জানা থাকে তাহলে খতিয়ানটা কিন্তু আমি কনফিডেন্টলি করতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের একটু জানা থাকতে হবে এবং এই খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো জানা থাকলে আমার যে কোনো অঙ্কই কিন্তু সঠিক হবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা একসাথে করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং জাবেদা খতিয়ান সংক্রান্ত যে অঙ্কগুলো তোমাদের বইয়ের উদাহরণে আছে, বিভিন্ন বইয়ে বোর্ডের অঙ্ক আছে তোমাদের উদাহরণে, সেই বোর্ডের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।